ডিয়ার স্টুডেন্টস, আমরা ইতিমধ্যে রসায়নের অনেকগুলো ভিডিও তোমাদের জন্য পাবলিশ করেছি। আজকে আমি স্পেশাল একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের রসায়নের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমি আলাদা করে হয়তো কোনো ভিডিও এর মধ্যে করি নাই। আজকে থেকে আমি নতুন একটা যাত্রা শুরু করলাম। সেটা হচ্ছে যতগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে, অর্থাৎ গাণিতিক যে অংশগুলো আছে সেগুলো নিয়েই আমি প্রতিদিন একটা দুইটা করে অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করব। তো আজকে ইতিমধ্যে আমাদের একটা স্টুডেন্ট হয়তো এই প্রশ্নটা আমার কাছে সাবমিট করেছে, সেটা সলিউশন করে দেওয়ার জন্য। তো আমি সবার জন্য এই অঙ্কটা করে দিচ্ছি। এটা আমাদের পরিমাণগত রসায়ন অর্থাৎ কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে আছে। আবার একই অঙ্ক আমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যেটা সেই চ্যাপ্টারও আছে, যদিও সেই চ্যাপ্টারটা আমার বর্তমান সিলেবাস বহির্ভূত, কিন্তু তারপরও যেহেতু আমাদের পরিমাণগত রসায়নে এই অংশটা আছে সেজন্যই আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই যদি আমি অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করি একটু। 30 সেন্টিমিটার কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট এটা যেহেতু একটা ক্ষারধর্মী পদার্থ, অর্থাৎ আমি অ্যাসিডকে ক্ষার দিয়ে প্রশমন করলাম, কিন্তু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা দেওয়া হয় নাই। কত ঘনমাত্রা সেটা জানি না। সেই দ্রবণটাকে আমি প্রশমন করার জন্য সোডিয়াম কার্বনেটের যে দ্রবণটা ইউজ করলাম সেটা হচ্ছে 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার। এরপর অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণ প্রশমিত করতে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে আমি সোডিয়াম কার্বনেট যতটুকু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করার জন্য দিয়েছি সেটা কিন্তু সাফিসিয়েন্ট না। তার মানে সেক্ষেত্রে অর্থাৎ আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করার জন্য আমার এই সোডিয়াম কার্বনেট যোগ করার পরেও এখন আরও কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা অপ্রশমিত অবস্থায় রয়ে গেছে, যেটাকে প্রশমনটা কমপ্লিট করার জন্য অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণ প্রশমিত করতে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হলো। অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত? দেখো, অঙ্কটা কয়েকভাবে করা যায়। আমি প্রথমে একটা নিয়ম দেখাই দিচ্ছি এবং সেই নিয়মটাই তোমরা সবসময় ফলো করতে চেষ্টা করবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের ক্ষার দুই ধরনের ক্ষার কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। প্রথম হচ্ছে 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, সেটা এক ধরনের ক্ষার। আবার পরবর্তীতে 20 সেন্টিমিটার কিউব আবার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়েছে। দুটো কিন্তু দুই ভিন্ন ধর্মী ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে দুইটাই যদি ক্ষার ব্যবহার করা হয় তাহলে দুইটা মিলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা 30 সেন্টিমিটার কিউব আছে সেটাকে প্রশমিত করেছে। সুতরাং আমাদেরকে বের করতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে যেটাকে প্রশমন করার জন্য দুই ধরনের ক্ষার দ্রবণ এবং দুইটা ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দুইটা ক্ষার দ্রবণ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা কত সেটাই আমরা বের করব। এখন সেটা দেখো, সেটা নর্মালি আমরা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণটাকে সোডিয়াম কার্বনেট দ্রবণ দিয়ে প্রশমন করব। তাহলে সেটার নিয়মটা কি দেখো, আমরা ধরে নিব যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধরো ঘনমাত্রা আমরা এস বা এক্স যে কোনো একটা ধরতে পারি। তাহলে আমি প্রথমেই লিখলাম, স্টার্ট করলাম, ধরি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা HCl এর ঘনমাত্রা হচ্ছে আমি এস মোল পার লিটার বা মোলার ঘনমাত্রাকে মোল পার লিটার বলা হয়, এস মোলার বা এস মোল পার লিটার এটা ধরলাম। এখন যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার কিউব, তাহলে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটার ঘনমাত্রা আমি এস ধরে নিয়েছি সেটা যদি 30 সেন্টিমিটার কিউব বা 30 ml হয়, তাহলে সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা HCl এর মোল সংখ্যা যেটা হবে, মোল সংখ্যা
সমান মোল সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করব, n সমান সি ইন্টু ভি। এবার দেখো এখানে সি যেটা দেওয়া আছে, সি হচ্ছে আমাদের এখানে ঘনমাত্রা, যেটা এস ইন্টু আমাদের ভি এর যে মানটা আছে সেটা হচ্ছে 30। তার মানে 30কে যদি আমি 1000 দিয়ে ডিভাইড করি, 1000 দিয়ে ডিভাইড করলেই সেটা লিটার হয়। তাহলে এটা আছে মোল পার লিটার আর এটা আছে লিটার। তাহলে ফাইনালি এটা হবে এস ইন্টু এটা হচ্ছে 0.03, অর্থাৎ 0.03 এস, এটা মোল। আমার এতটুকু হচ্ছে 0.03 এস মোল, অর্থাৎ আমি যেহেতু এস ধরেছি এটা 0.03, কারণ 30কে 1000 দিয়ে ডিভাইড করলে 0.03, তাহলে 0.03 এস মোল হচ্ছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। এইবার খেয়াল করে দেখো, আমরা এই সোডিয়াম কার্বনেট দিয়ে সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়া যদি করাই, তাহলে এখানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হবে এবং সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এখানে দেখো আমাদের 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে, অর্থাৎ আমাদের এইখানে সোডিয়াম কার্বনেট যেটা ব্যবহৃত হয়েছে সেটারও কিন্তু আমার মোল সংখ্যা বের করতে হবে। আমরা যদি পাশে এখানে লিখে আমি সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা হিসাব করি, আমি এই পাশেও করতে পারি অথবা এইখানেও। সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা Na2CO3 এর মোল সংখ্যা, সেটাও যদি একইভাবে আমাদের n সমান সি ইন্টু ভি এটা হিসাব করি, তাহলে দেখো সি হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেট 0.5 মোল পার লিটার ইন্টু আবার 20কে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.02 লিটার সমান 0.01 মোল। তার মানে দেখো ঠিকমতো লেখা দেখা যাচ্ছে কিনা, সেটা যদি একটু ভালো করে দেখো তাহলে আমরা খুব সহজে এটা বের করতে পারি। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা হচ্ছে 0.01 মোল। এখন একটা জিনিস খেয়াল করো, আমার সোডিয়াম কার্বনেট যেটুকু আমি ব্যবহার করেছি সেটা দিয়ে কিন্তু আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পুরোপুরি প্রশমিত করতে পারি নাই, অর্থাৎ আমার সোডিয়াম কার্বনেট পুরোপুরি বিক্রিয়া করলেও হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অবশিষ্ট রয়ে যাবে, যেটাকে প্রশমন করার জন্য আমার অতিরিক্ত এই যে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তার মানে বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে সোডিয়াম কার্বনেট 1 মোলের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে 2 মোল, এবং আমাদের এখানে সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা হচ্ছে 0.01 মোল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 মোল সোডিয়াম কার্বনেটের জন্য HCl প্রয়োজন, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন 2 মোল। ভালো করে বুঝো, কারণ 1 মোল সোডিয়াম কার্বনেটকে প্রশমন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন 2 মোল। সুতরাং আমরা যদি যেই মানটা দেওয়া আছে 0.01 মোল সোডিয়াম কার্বনেটের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন 2 × 0.01 মোল বা 0.02 মোল। দেখো সবাই নিশ্চয়ই এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না, যে আমার 1 মোল সোডিয়াম কার্বনেটের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন 2 মোল, কিন্তু 0.01 মোল সোডিয়াম কার্বনেটের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন এত মোল। কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মোল সংখ্যা আছে সেটা হচ্ছে 0.03 এস মোল। তার মানে যেহেতু আমার এইটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের জন্য প্রয়োজন, তাহলে আমার আরও অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রয়ে যাবে, অর্থাৎ আমার এই 0.01 মোল সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এইটুকু সোডিয়াম কার্বনেটকে প্রশমন করার জন্য আমার এত মোল লাগবে। সুতরাং আমার আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা থাকবে, সুতরাং অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এইখানে যদি লিখি, তাহলে অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড সমান সেটা ছিল 0.03 এস মাইনাস 0.02 এত মোল আমার
হাইড্রোক্লোরিক অ্যাসিড এখনও অবশিষ্ট আছে, এবং যেটা অবশিষ্ট আছে সেটুকুকেই প্রশমন করতে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে এইটা। তাহলে এখন নতুন করে আবার যেটা করব সেটা হচ্ছে এই মানটা যেটা মলে আছে সেটাকে প্রশমন করার জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এই দ্রবণটা। তাহলে এখন নতুন করে যদি সেটা আবার করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, দেখো আমি যদি এই অংশটা মুছেই দিই তাহলে আমি এইখান থেকে যদি করি, অর্থাৎ আমার এখন যেই অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেটাকে পুরোপুরি প্রশমন করার জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হচ্ছে এটা। তাহলে এইবার বিক্রিয়া হবে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সেটা বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। এখানে দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করে। তার মানে আমি যদি এইটার আয়তনকে V1 এবং তার ঘনমাত্রাকে S1 ধরি, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনকে V2 এবং ঘনমাত্রাকে S2 ধরি, ভালো করে খেয়াল করো, V1 S1 আর এটা হচ্ছে V2 S2। আবার তাহলে এইটার সাথে এইটার যে রিলেশান, অর্থাৎ এটা 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে। তাহলে আমিও যদি, কারণ আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে অবশিষ্ট আছে, এই যে অবশিষ্ট আছে এইটুকুকে প্রশমন করার জন্য কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে পুরোপুরি এইটা। অর্থাৎ আমি এখানে লিখতে পারি V1 S1 ডিভাইডেড বাই V2 S2 সমান 1 ডিভাইডেড বাই 1। এটা হয়তো ওইভাবে লেখা লাগে না, কিন্তু তারপরে আমি দেখানোর জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 মোল অর্থাৎ আমার এটা V1 S1 ডিভাইড বাই V2 S2। দেখো আমরা V1 S1 ধরেছি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, আর V2 S2 ধরেছি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে আমি এখন মানটা যদি এই ক্ষেত্রে বসিয়ে ফেলি তাহলে মান কি আসবে দেখো, অর্থাৎ আমাদের এইখানে V1 এর মান হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রার গুণফল, অর্থাৎ মোল সংখ্যা যেটা অবশিষ্ট আছে। তাহলে সেই মানটা হচ্ছে 0.03 S মাইনাস 0.02 ডিভাইডেড বাই, দেখো এখন V2 S2, আমার V2 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হচ্ছে 20। তাহলে এই 20কে আমি 1000 দিয়ে আবার ডিভাইড করতে হবে, কিন্তু কারণ এখানে যেহেতু আমরা এটাকে লিটার এককে নিয়ে গেছি, সুতরাং এটাকেও কিন্তু লিটার এককে নিতে হবে। তাহলে আমার V2 হচ্ছে 20 ডিভাইড বাই 1000, এটা হচ্ছে লিটার, আর S2 হচ্ছে তার ঘনমাত্রা ইন্টু 0.1। তাহলে এইটা হচ্ছে লিটার আর এটা হচ্ছে মল পার লিটার, অর্থাৎ এই দুইটা গুণ করলে সেটা কিন্তু মল হয়, এবং এইটা ইকুয়ালস আমার সরাসরি 1, কারণ 1/1 সমান 1। সুতরাং এখান থেকে রিলেশানে আমার S যেটা মান বের হবে সেটাই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। অর আমরা যদি এখন এর পরের অংশে যাই, অর্থাৎ আমি এটা ক্যালকুলেশন করে বের করি, তাহলে মানটা আসবে 0.03 S মাইনাস 0.02 ডিভাইড বাই, এখানে 0.02 আর 0.1, তার মানে 0.002 ইকুয়ালস 1, কারণ 0.02 আর 0.1 গুণ করলে 0.002। অর এটা যদি আমি এই পাশে করি তাহলে 0.03 S মাইনাস 0.02 ইকুয়ালস 0.002, অর 0.03 S ইকুয়ালস, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 0.02 আর 0.002, তাহলে 0.022 এই মানটাই আসে। তাহলে 0.03 S ইকুয়ালস 0.022। সুতরাং আমরা যদি S এর মানটা বের করি তাহলে S এর মান হবে 0.022 ডিভাইড বাই 0.03, এই ভ্যালুটা। তাহলে দেখো যদি আমি ক্যালকুলেটারে করি তাহলে ফাইনালি আমাদের মান আসবে 0.022 ডিভাইড বাই
0.03, তাহলে ইকুয়ালস আসে 0.73, তাহলে 0.73 মোলার, এটাই হবে আমাদের ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে খুব সহজে আমরা এই জিনিসটা করতে পারি, অর্থাৎ প্রথমে আমার এইটার যে ঘনমাত্রা আছে সেটাকে এস কিংবা এক্স ধরে নিব। আমি এক্স ধরে নিই এই জন্য যে, কারণ অনেক সময় এইখানে এই যে 0.03 এর সাথে এক্স, অর্থাৎ যখন এক্স গুণ করব 0.03 এক্স, আবার সেখানে গুণ চিহ্ন দিলে এক্সের সাথে গুণ চিহ্ন অনেকটা একই ধরনের হয়ে যায় বলে আমি সেটা এক্স না ধরে সেটাকে এস ধরেছি। তাহলে যে কোনো কিছু করা যায়, কারণ এস মানে স্ট্রেংথ, এস মানে সলিবিলিটি, যেটা দ্রাব্যতার সাথে ঘনমাত্রার একটা মিল আছে, সেখানে এসও ধরতে পারি অথবা এক্সও ধরতে পারি, অথবা অন্য কোনো টার্ম ধরে এ বি সি ডি যে কোনো একটা কিছু ধরেও কিন্তু অঙ্কটা করা যায়। তাহলে এই নিয়মটা, অর্থাৎ আমার যখন কোনো একটা অ্যাসিড দ্রবণ একটা নির্দিষ্ট ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করার পরেও দেখা যাচ্ছে কিছু এক্সট্রা রয়ে গেছে, সেটাকে প্রশমন করার জন্য যদি নতুন করে আরেকটা পদার্থ ব্যবহৃত হয় এবং তাতে কিন্তু প্রশমনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন, তাহলে সেক্ষেত্রে আমি এইভাবেই অঙ্কটা করতে পারি। এবং এইটাতে আরেকটা নিয়ম যেটা আছে, যেমন সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম কার্বনেটের যেই ঘনমাত্রা সেটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাবল শক্তিমাত্রা, কারণ সোডিয়াম কার্বনেটকে আমি যদি পানিতে দ্রবীভূত করি তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ আমার এখানে 20 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম কার্বনেট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 40 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সমতুল্য। কিন্তু আমি সমতুল্য ওইভাবে হিসাব না করে আমি এইভাবেই, অর্থাৎ প্রথমে এই দ্রবণটা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করার পরে অবশিষ্ট যে মোল সংখ্যাটা থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, সেটাই পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রশমনটা কমপ্লিট করবে, তাতে আমাদের এইভাবে ঘনমাত্রাটা বের হয়ে যাবে। যাই হোক, আমি এখন থেকে হয়তো প্রতিদিনই কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম এইভাবে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যখনই কোনো একটা ম্যাথমেটিক্স তোমাদের সামনে আসবে সেটার, অর্থাৎ কোন ধরনের অঙ্কগুলো তোমাদের জন্য এখনও পর্যন্ত হয়তো ক্রিটিক্যাল, সেই জিনিসগুলো আমাকে বললে আমি হয়তো ওইভাবে সলিউশন করতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, খুদা হাফেজ।